This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার মৃত্যু এবং এই ডাক্তারদের এই দাঁতে দাঁত চাপা লড়াই, এটা যে একটা দমবন্ধ করা পরিবেশ তৈরি করেছিল শাসক দলের কারোর জন্য, এটা তো বোঝা যাচ্ছে। মনে হচ্ছে যে এতদিনে তারাও একটা প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার মতো রসদ হাতে পাচ্ছেন, অন্তত একটা প্রেশার ট্যাকটিক্স বলে না, পাল্টা চাপ, সেইটাই এই মুহূর্তে তৃণমূল অবলম্বন করেছে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তৃণমূল নেতাদের চোখে মনে হচ্ছে এই জুনিয়র ডাক্তাররা তারা এই রাজ্যের কেউ নন এবং এখানকার মানুষও নন। তারা হয় মানে ওই এখনকার মানসিকতা ধরলে বলতে হবে তারা হয় পাকিস্তান থেকে এসছেন, অথবা তারা চীন থেকে এসছেন, মঙ্গল গ্রহ থেকেও আসতে পারেন, এলিয়েন, যাই আসুক আর কি, তারা মানব জাতির সব থেকে বড় শত্রু, সম্পূর্ণ আলাদা কোনো প্রজাতি। তাই জন্য এত সহজে তাদের প্রতিপক্ষ করে নিচ্ছেন। লড়তে হবে তো এদের সঙ্গে, জুনিয়র ডাক্তারদের খুনি বানিয়ে দিয়ে। তাই জন্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচার চাইছেন। এবার দেখুন, এটা তো মানতে হবে কল্যাণ ব্যানার্জি সাংসদ, ফলে তার কথাটা তৃণমূলের অফিসিয়াল স্ট্যান্ড পয়েন্ট হিসেবে ধরে নেওয়া যেতে পারে। কিন্তু এই চাপের কৌশল, সেটা ডাক্তারবাবুরা কাবু হবেন কি, এটা খুব বড় প্রশ্ন। দেখুন, মস্তান ছুরি ধরে, লেখক কলম ধরে, আর ডাক্তার ছুরিটাকেই কলমের মতো করে ধরে, তুলির মতো করেও ধরে বলতে পারেন। ডাক্তারের হাতেও কিন্তু অস্ত্র থাকে, কিন্তু সেটা আঘাতের জন্য না, অস্ত্রোপচারের জন্য। জাতীয় প্রবেশিকা পরীক্ষা ক্র্যাক করে যে ডাক্তারি পড়তে ঢুকেছে, ফার্স্ট ইয়ারেই যে মৃতদেহের গায়ে ছুরি চালাতে শেখে, তার মানসিক শক্তি সেটা বাকিদের থেকে আলাদা হবেই। ৭৫০০ জুনিয়র ডক্টরদের জন্য যদি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তাহলে সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমার কিন্তু খুব প্রশ্ন থেকে যাচ্ছে। আমার মনে হয় উনি যেটা বলেছেন, আন্দোলনটা হওয়া খুব প্রয়োজন। ৭৫০০ যে জুনিয়র ডাক্তার আর সিনিয়র ডাক্তারদের যে ভ্যাকেন্সি রয়েছে সবকটা মেডিকেল কলেজ মিলে, একদম গ্রামের হাসপাতাল থেকে শহরের হাসপাতাল অব্দি, তা আসলে সমগ্র এই মেডিকেল যত জুনিয়র ডাক্তার আছে সেই সংখ্যার থেকে বেশি। সরকার কেন এই ৮০০০ শূন্যপদ চিকিৎসকের শূন্যপদ পূরণ করেনি, তার জবাব দিতে হবে। আপনারা দেখতে পেয়েছেন এখানে একজন পুলিশ মহাশয়া, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তার অ্যাসমার অ্যাটাক আসে। আমরা এখানে তড়িঘড়ি সবাই চেষ্টা করি কোনো মতে একটা ইনহেলার জোগাড় করা হয়, তাকে তার চিকিৎসার জন্য পাঠানো হয়, এবং আমাদের এখান থেকে ডাক্তাররা যান যাতে তিনি সঠিকভাবে নিয়ে যান। ডাক্তার কখনো খুনি নন। আমরা এই আন্দোলনে থেকেও, আমরা রাস্তায় থেকেও আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি, সর্বতভাবে চেষ্টা করছি। তারপরেও যদি কোনো সাংসদ বা কোনো কেউ যদি এরকম মন্তব্য করে, সত্যি আমরা হতাশাজনক। হচ্ছে যে কল্যাণবাবু চিকিৎসক নন, তিনি চিকিৎসার বোঝাও বোঝেন না, চিকিৎসায় গাফিলতিও বোঝেন না, কোনোটাই বোঝেন না। বোঝার কথা যাদের চিকিৎসকরা, তাদের নিয়ে তাহলে এক্সপার্ট কমিটি করতে হয় এবং এটা প্রমাণ করতে হয় গত বছর এই সময়টাতে কতজন পেশেন্ট মারা গেছেন। দেখুন, সুবর্ণবাবু, তিনি কিন্তু ডক্টর সুবর্ণ গোস্বামী, তিনি কিন্তু শাসক দলের হাতে একটা বড় অস্ত্র তুলে দিলেন। খুব সহজে এই জুনিয়র ডাক্তারদের, এই কল্যাণ ব্যানার্জির মতো যারা ভাবছিলেন যে এদের একদম পরীক্ষায় বসতে না দেওয়া, ডাক্তারি করতে না দেওয়া, এরকম ব্যাপার আর কি, সে রাস্তাটা কিন্তু আছে। ওই যে শূন্যপদ, ৮০০০-এর বেশি শূন্যপদ, এই জুনিয়র ডাক্তার তো ৭৫০০, মানে তার থেকেও ৫০০ জন বেশি অন্তত ডাক্তার হতে পারেন যদি সব শূন্য পদগুলো পূরণ করে দেওয়া হয়। সরকার কি সেই পথে হাঁটবে? একবার হাঁটলে কিন্তু খারাপ হয় না, হেঁটে দেখতে পারে। দেখুন, ৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ২৩ জন, না পরে হিসেব দেওয়া হচ্ছে ২৭ জনের প্রাণ গেছে। ৭ লক্ষ মানুষ চিকিৎসা পাননি। এটাই তো সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। আজ মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, চিকিৎসা না পেয়ে রাজ্যে ২৯ জনের প্রাণ গেল, অর্থাৎ কালকের পর আরও ২ জন। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে আর চিকিৎসা না পেয়ে রোগীদের প্রাণ যাচ্ছে। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের ভূমিকাটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কতটা গুরুত্বপূর্ণ, সেটা প্রত্যেকটা পদে বোঝা যাচ্ছে। এবার মুখ্যমন্ত্রী তিনি কি ঘোষণা করেছেন? বিনা চিকিৎসায় যারা মারা গেলেন তাদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার।
আর্থিক সাহায্য, অর্থাৎ রোগী মৃত্যুর দায়টা ঘুরিয়ে হলেও নিজের ঘাড়ে নিচ্ছে রাজ্য সরকার। এবার সরকারি হাসপাতালে যদি কোনো রোগীর মৃত্যু ঘটে এবং তখন যদি গাফিলতির অভিযোগটা ওঠে বা বিভিন্ন হাসপাতালে ঘুরতে ঘুরতে যদি অ্যাম্বুলেন্সেই কারোর প্রাণ যায়, অথবা সেই রেফার রোগ, যে রেফার রোগ নিয়ে বারবার স্বয়ং মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন এবং এর বিরুদ্ধে মুখ খুলেছেন, এটাকে প্রবলভাবে চেষ্টা করেছেন দূর করতে, কিন্তু তারপরেও যে রোগটা দুরারোগ্য হয়ে চারপাশে ছড়িয়ে রয়েছে, তো এই সমস্ত ব্যাপারে যদি কারোর প্রাণ যায় তাদের কিন্তু মনে হচ্ছে এই 2 লক্ষ টাকা পাওয়াটা নিশ্চিত হয়ে গেল। কারণ সরকার তারা যখন কোনো ব্যবস্থা নেয় সে সিলেক্টিভ হতে পারে না, এর ক্ষেত্রে হবে ওর ক্ষেত্রে হবে না, সেটা তো হবে না। গাফিলতি বা সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে কারোর মৃত্যু, কিন্তু সবার জন্য সমান, সব সময়ের জন্য সমান, টাইম কিছু বেঁধে দেওয়া হয়নি যে আগামী 1 মাসের জন্য এটা, তাও তো নয়। দেখুন, আপনার আমার স্বাস্থ্য তো মৌলিক অধিকার, আর সেই অধিকার সুনিশ্চিত করার দায়িত্ব সরকারের। এই দায়িত্ববোধটা আছে জানেন তো, সেই জন্যেই সম্ভবত আর্থিক সাহায্যটা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার রাজ্য সরকার যখন দায় নিয়েই নিল, তখন কি আর শুধু জুনিয়র ডাক্তারদের দিকে আঙুলটা তোলা যায়? আজ কলকাতার প্রেস ক্লাবে দেশ বাঁচাও মঞ্চের তরফে একটা প্রেস কনফারেন্স ডাকা হয়েছিল। দেখুন, মঞ্চের নাম যাই হোক, এই মঞ্চে তৃণমূলের সাংসদ দোলা সেন ছিলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর মতো মানুষজন ছিলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজনও ছিলেন। তো সেই মঞ্চের তরফে আজ বিনা চিকিৎসায় মারা যাওয়া রোগীদের পরিবারকে একজোট করে দাবি করা হয়েছে রাজ্যের মেডিকেল কলেজগুলোতে নাকি জুনিয়র ডাক্তারের সংখ্যা 50%, ফলে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ভঙ্গুর হয়ে যেতে বাধ্য। দেখুন, ওনারা না খুব বড় একটা সমস্যার দিকে আমাদের নজর কেড়ে নিয়েছেন, নজর ঘুরিয়ে দিয়েছেন বলতে পারি। এই যে 50% বললেন, ঠিক রাজ্যের মোট যত জুনিয়র চিকিৎসক আছেন, যেটা ওই 7,500 বলে চিকিৎসক সংগঠনগুলো দাবি করছে, সেটা যদি এই মূলত আমাদের কলকাতা কেন্দ্রিক যে 5টা মেডিকেল কলেজ আছে সেইগুলোর পরিপ্রেক্ষিতে ধরা হয়, তাহলেও ওই 35% মতো হয় আর কি। 50 হয় না, কিন্তু ঠিক আছে ধরে নিচ্ছি তর্কের খাতির, ওনারা যখন বলছেন 50%। প্রথম প্রশ্ন হচ্ছে, যাবতীয় চিকিৎসার জন্য এই কলকাতার এই 5টা মেডিকেল কলেজেই সবাইকে আসতে হবে? তার মানে রাজ্যের বাকি সমস্ত জায়গায় চিকিৎসা পরিকাঠামোটা কি অবস্থায় পড়ে আছে, লোকের রাজ্যের সেই রকম স্বাস্থ্য পরিকাঠামোর ওপর কতটা ভরসা বোঝা যাচ্ছে কোন জায়গায় আছি আমরা। এবং দ্বিতীয়ত, যদি সত্যি সত্যি এই রকম শিক্ষার্থীদের ওপর সমস্ত ভরসাটা থাকে, তাহলে সেই জায়গাটা কেন কাটানোর চেষ্টা করা হচ্ছে না? এবার এটা যদি হয়, এগুলো যদি সব হয়, তাহলেও তো ঘুরে দেখা যাবে সরকার তারা তো নিজেদের দিকেই সমস্ত বিষয়টাকে, যাবতীয় দায়টাকে টেনে আনছেন। তাতে আমরা যতই ধরে নিলাম এই যাবতীয় যে জুনিয়র চিকিৎসক আন্দোলন করছেন এরা খুনি, এরা যদি শ্রেণীশত্রু হয়ে সমাজ থেকে আলাদা হয়ে যান, তারপর বাকি সময়টা সামলে দেওয়ার মতো পরিকাঠামো আমাদের আছে তো? বিনা চিকিৎসায় বহু মানুষ মারা যাচ্ছে। আমাদের কাছে আমরা এ পর্যন্ত সরকারি যে তথ্য, সেই তথ্য পেয়েছি। এই 27 জনের নাম আমরা লিখে এনে আমরা ক্রস চেক করে নিয়েছি, বাড়ি বাড়িতে ফোন করে তাদের মৃত্যুর বিষয়গুলো আমরা শুনে নিয়েছি এবং সরকারের সাথে কথা বলে এগুলো ভেরিফাই করেছি। 93,000 ডাক্তারি কি পশ্চিমবঙ্গ সরকারের হাতে আছে, আর তার 2% জুনিয়র ডাক্তার, সম্পূর্ণ অমৃত ভাষণ। অ্যাকচুয়ালি রাজ্য সরকারের হাতে ডাক্তার আছে 16,000 মতো, ধরুন 18, এর মধ্যে প্রায় 5,000 ডাক্তার হচ্ছেন শিক্ষক ডাক্তার, ক্লিনিক্যাল লাইনের ডাক্তার হচ্ছেন 12 থেকে 13,000,
আর জুনিয়র ডাক্তার হচ্ছেন 6 থেকে 7,000, এটা প্রায় 30 থেকে 50%। জুনিয়র ডাক্তারদের বাদ দিয়ে হসপিটাল চলে, এটা আপনারা যখন বলছেন তাহলে এটাও আপনারা মেনে নেবেন ভবিষ্যতে যে জুনিয়র ডাক্তার রাখার কোনো দরকার নেই।